সোহেল তাজ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন তো করেছেন, গর্বের সাথে সেই খবর আবার প্রফেসর ইউনূস নিজে প্রচার করছেন, সরকারের লোকজন ঢালাওভাবে প্রচার করছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা পরিকল্পিত, বিশেষ উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে। সোহেল তাজকে সবাই চেনেন, সাবেক আওয়ামী লীগ নেতা, যাকে অনেকে বডি সোহেল বলে, এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর। এবং এই সোহেল তাজের আরো অনেক পরিচয় আছে, তাজউদ্দিন আহমেদের ছেলে। সোহেল তাজের একটা বিশেষ পরিচয় হচ্ছে আওয়ামী লীগের চরম দুঃসময় ৭৫ 15 আগস্টের পরে সোহেল তাজ এবং তার মা আওয়ামী লীগকে পুনর্গঠিত করেছিলেন, তারপরে আবার শেখ পরিবারের কাছে নেতৃত্ব তুলে দিয়েছিলেন। এই কারণে আমরা সোহেল তাজকে ক্রিটিক্যালি দেখি। যদিও ইদানিং আওয়ামী লীগের লোকজন সোহেল তাজকে তো সবাই বডি সোহেল বলেই তুচ্ছ তাচ্ছিল্য করে, আসলে এই তাজউদ্দিন জোহরা তাজউদ্দিনের সন্তান কিনা সেই প্রশ্নও করে, পালিত সন্তান, নানান কিছু। এটা মানে আওয়ামী লীগের একটা বিদ্বেষ আছে তার প্রতি, একটা অংশের। এখানে খবর মাননীয় প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ, সেখান থেকেও প্রচার করা হচ্ছে। শফিকুল আলম প্রেস সচিব, সেখান থেকেও প্রচার করা হচ্ছে। শফিকুল আলম সর্বপ্রথম ফেসবুক পোস্ট দিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ। তাজউদ্দিন পরিবারকে এত গ্লোরিফাই কেন করা হচ্ছে? প্রেস রিলিজ আকারে সেটা প্রচার করছে সরকার। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন তাজউদ্দিন পরিবার। এটা থেকে বোঝা যায় যে এই সাক্ষাৎটা সোহেল তাজদের উদ্যোগে হয়েছে, রাইট? কিন্তু এর মধ্যে যে রহস্য লুকিয়ে আছে, আমি আসছি সেদিকে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দিনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ এবং পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ। এরা দুইজনেই একদম পোস্টেড আওয়ামী লীগ নেতা ছিলেন। এ সময় শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের একটি কপি প্রদান করেছেন প্রধান উপদেষ্টাকে। উপহার দেন। এই নেতা ও পিতা, এই বইয়ের মধ্যে শেখ মুজিবের কিছু সমালোচনাও আছে, কিন্তু তারপর আওয়ামী মহলে বইটা কিন্তু মোটামুটি সমাদৃত। দর্শক, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে সেম নিউজ প্রচার করা হচ্ছে। এটা সম্ভবত প্রেস সচিবের চালান। এখন দেখেন দুইটা বিষয়, যে সোহেল তাজ সর্বশেষ আওয়ামী মন্ত্রী ছিলেন না, কিন্তু 2008 সালের যে সাজানো সংসদ এবং বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে তিনি জানেন, এরকম ভয়ঙ্কর অভিযোগ আছে সোহেল তাজের বিরুদ্ধে। সেই সোহেল তাজ স্বাভাবিকভাবে যেহেতু 24-এর গণহত্যার সাথে জড়িত নয়, তাকে রাস্তাঘাটে পেলে যে ছাত্র জনতা বা বিপ্লবীরা মব করবে, বিষয়টা এরকম নয়। তো সেই সোহেল তাজের আগেও আমরা দেখেছি যিনি পদযাত্রা করেছেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন, প্রধান উপদেষ্টা তাকে ফোন করে আশ্বস্ত করেছেন, এরকম কিছু বিষয় আমরা দেখেছি। আর সোহেল তাজের মতো লোক যেহেতু সাবেক মন্ত্রী বা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের ছেলে, সেই কারণে সোহেল তাজ যদি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যান, তাহলে তাকে অ্যাক্সেস দেয়া যেতে পারে, পরিস্থিতির শিকার হয়ে অনিচ্ছা সত্ত্বেও অ্যাক্সেস দিতে পারে। কিন্তু সেরকম হলে সোহেল তাজ ফেসবুকে প্রচার, আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত করেনি। সোহেল তাজরা প্রচার করার আগে শফিকুল আলম প্রধান উপদেষ্টা নিজে প্রচার করছেন। এর মানে কি বোঝা গেল? যে এক মহান লোকের সাথে বৈঠক করে ইউনূস এবং এই সরকার গর্বিত যে সোহেল তাজ আমাদের কাছে এসেছে, আমরা গর্বিত। বিষয়টা এইভাবেই প্রেজেন্ট করেছে। সোশ্যাল মিডিয়া অলরেডি সমালোচনা শুরু হয়েছে যে এরা আওয়ামী পরিবারের মুজিববাদী এবং তাদের অনেক ব্যাড রেকর্ডও আছে, যদিও তুলনামূলকভাবে আওয়ামী লীগের মধ্যে তারা ভালো। এখন দুইটা বিষয়, একটা হচ্ছে যে সরকার এটাকে গ্লোরিয়াসলি প্রচার করছে আনন্দের সাথে, রহস্যজনক। আর একটা হচ্ছে সোহেল তাজ ইদানিং এনসিপির পক্ষে বলছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এনসিপির কনসেন্ট ছাড়া সোহেল তাজ কিংবা সোহেল তাজের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন, এটা হতে পারতো না। এনসিপির কনসেন্ট ছাড়া বিএনপির কথায় অনেক কিছুই করে সরকার, কিন্তু
এই আওয়ামী লীগের একজন সাবেক প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করবে সরকার, তাহলে এনসিপির লোকজন তো তার বিরুদ্ধে মব করার কথা। এই ভয় সরকারের আছে যে এনসিপির লোকজন কিনা রাস্তাঘাটে ওকে ধোলাই দেয়, কিন্তু না, এনসিপির কনসেন্ট আছে এখানে। তাহলে কেন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে? আমি মনে করি যে এনসিপি এবং ডক্টর ইউনূসের সোহেল তাজকে নিয়ে বিরাট পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বা মুজিববাদী বয়ান এস্টাবলিশড। এখন মুক্তিযুদ্ধকে তো আর বাদ দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধে বাংলাদেশের একটা বাস্তবতা, আমরা ভূখণ্ড পেয়েছি। প্রকৃত স্বাধীনতা ৭১ সালে না পেলেও আমরা ভূখণ্ড তো পেয়েছি। সেই ভূখণ্ড পাওয়াটা সবচাইতে বড়। তারপরে আমরা রাজনৈতিক স্বাধীনতা ২০২৪ পেয়েছি, দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এখন ১৯৭১কে বাদ দেওয়া যাবে না বাংলাদেশ থেকে। আবার ৭১ পুরোপুরি মুজিববাদী। এই জায়গাটায় মুজিবকে বা আওয়ামী ন্যারেটিভ বাদ দিয়ে মুক্তিযুদ্ধের আরেকটা প্রকৃত ইতিহাস বা বয়ান সামনে আনতে তাজউদ্দিন আহমেদকে লাগবে, সোহেল তাজদের লাগবে। নইলে কিছুতেই আপনি মুক্তিযুদ্ধের মুজিববাদী বয়ানের বাইরে গিয়ে কোনো বয়ান তৈরি করতে পারবেন না। বিএনপির মাধ্যমে কোনো বয়ান তৈরি করবেন না। বিএনপি তো মুক্তিযুদ্ধের সময় ছিলই না। বিএনপি রাজাকারদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। অল্প দুই একজন মুক্তিযোদ্ধা ছিল, জিয়াউর রহমান সহ। মূল পয়েন্টে বিএনপিতে ছিল রাজাকার। বিএনপি একটা রাজাকার পার্টি ছিল। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতো রাজাকাররা। অর্থাৎ বিএনপির পক্ষে মুক্তিযুদ্ধ ব্যবসা করা বা ৭১ নিয়ে কোনো ন্যারেটিভ নির্মাণ করা বা মুজিববাদের অল্টারনেটিভ কোনো বয়ান হাজির করা এটা সম্ভব নয়। অর্থাৎ মুজিববাদকে বাদ দিয়ে যদি বা মুজিববাদকে অতিরঞ্জিত যে করা হয়েছে এটার কাউন্টার প্রকৃত ইতিহাস যদি রচনা করতে হয় বা ন্যারেটিভ যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হয়, আপনাকে মাস্ট এই তাজউদ্দিন পরিবার বা তাজউদ্দিনদের লাগবে। মুজিবের বিকল্প হিসেবে তাজউদ্দিন, নজরুল ইসলাম এদেরকে দাঁড় করাতেই হবে। সরকার মনে হয় এটা চাচ্ছে, এটা পজিটিভ, এটা খারাপ না। সোহেল তাজের সাথে দেখা করে এত গর্বিত কেন? গর্বিত মূলত এই কারণে যে সরকার মুজিববাদ বা মুজিবকে যে গড বানানো হয়েছে মুক্তিযুদ্ধের, এটার বিপরীতে একটা সঠিক ইতিহাস রচনা করতে চায়। সোহেল তাজ হয়তো বা রাজি হয়েছে যে না, সোহেল তাজ আওয়ামী লীগের সাথে একদম নাই, শেখ মুজিবের পরিবর্তে হিরো হবে তাজউদ্দিন। এই প্রস্তাবে হয়তোবা সোহেল তাজ রাজি হয়েছে, এই কারণে এই বৈঠকের ঘটনা ঘটেছে। আর এনসিপিও এটাই চায়। এনসিপি মুজিববাদে যদি তাজউদ্দিন, এমনকি সোহেল তাজরাও এনসিপিতে আসে, কোনো আপত্তি নেই। আর মুক্তিযুদ্ধে বয়ান এটা লাগবে। এনসিপি ৭১ নিয়েও রাজনীতি করবে, ২৪ নিয়েও রাজনীতি করবে। ৭১ নিয়ে জামাত বিরোধিতা করবে, ২৪ নিজেদের করে রাখবে। এনসিপি উইল বি নেক্সট আওয়ামী লীগ, চেতনাগত ভাবে, চেতনা ব্যবসার দিক থেকে। এনসিপির অনেক ভালো দিক বা পক্ষে আছে, ঠিক আছে, কিন্তু এই কাজ তারা করবে। এ কারণে মুজিববাদকে বাদ দিয়ে সোহেল তাজ বা তাজউদ্দিন পরিবারকে সামনে আনতে এনসিপিও রাজি। এটা করতে হবে, এটা গুড, এটা খারাপ না। সোহেল তাজ ইদানিং ফেসবুকে যে পোস্ট দিচ্ছেন, আওয়ামী মহলে এটা নিয়ে তোলপাড়। সোহেল তাজের দুইটা পোস্ট, আমি মনে করি গত ১৬ জুলাই ২০২৪ গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নাহিদ, সার্জিস, হাসনাত যারা নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন। তাহলে স্পষ্ট হয়ে গেল যে হাসিনাকে ডেভিল রানী বলছেন, মানে হাসিনা, মুজিববাদ এইগুলোর সাথে আর কোনোদিন কোনো সম্পর্ক সোহেল তাজের হবে না, এটা ক্লিয়ার। যদিও সোহেল তাজের সাথে হাসিনার বিরোধ অনেক আগে থেকে। এখন ডেভিল রানী বলার পর শেখ পরিবারের সাথে আর সোহেল তাজদের কোনো সম্পর্ক হবে না। এখানে সোহেল তাজরা আওয়ামী লীগের এই মুজিববাদী পরিবার, শেখ পরিবার বাদ দিয়ে প্রকৃত মুক্তিযুদ্ধপন্থী অল্টারনেটিভ শেখ হাসিনা বা শেখ মুজিবের একটা বয়ান দাঁড় করাতে চাচ্ছে এবং এনসিপির পক্ষে বলছে। এনসিপিতেও জয়েন করতে পারে, ৭১ চেতনা নেই হতে পারে। গোপালগঞ্জ এনসিপি নেতাকর্মীদের উপর হামলা ন্যাক্কারজনক তীব্র নিন্দা জানাচ্ছি। সোহেল তাজের তার আগের পোস্ট, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আওয়ামী লীগের লোকজন তেলে বেগুনে জ্বলে উঠছে এই পোস্ট দেখে। তো দর্শক, এগুলো থেকে স্পষ্ট যে আসলে সরকার সোহেল তাজের সাথে যে মিটিং করেছে এটা পরিকল্পিত, ঠান্ডা মাথায়, এবং এটা মুক্তিযুদ্ধের নয়া বয়ান বা মুজিবকে গড় যে করা হয়েছে এটার বিপরীতে একটা বয়ান হাজির করার। এবং এনসিপিও ঠান্ডা মাথায় এটা মেনে নিচ্ছে। এই জন্য দেখবেন যে এনসিপি দু একজনে ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টা সোহেল তাজের এই বৈঠকের বিরুদ্ধে ফেসবুক পোস্ট বা প্রতিক্রিয়া জানালো, ওভারঅল তারা সিরিয়াস হবে না। এটা যদি এনসিপির কনসার্নের বাইরে হতো তাহলে বললাম না যে সোহেল তাজের উপর মপ করতো, কোন জায়গা জিম করে আর কোন জায়গা জিম করে এটা ধরে আনতো। আর সোহেল তাজ এই প্রস্তাবে কেন রাজি হয়েছেন যে মুজিব বিরোধী, এর আগে জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করে শেখ পরিবারের প্রতি আনুগত্য দেখিয়েছিলেন, সেই সোহেল তাজ এখন কেন ডেভিল রানী বলছেন হাসিনাকে? এর কারণ সোহেল তাজের সাথে এমনিতেই বিরোধ আছে, এক। দ্বিতীয় হচ্ছে
যে যদি সুযোগ পায় যে মুজিব ফ্যামিলির চাইতেও গ্লোরিয়াস কিছু হবে তাজ পরিবার, শেখ হাসিনার চাইতেও বড় কিছু অ্যাটলিস্ট ৭১ বিবেচনায় ক্ষমতায় না যেতে পারে, অ্যাটলিস্ট ৭১ কেন্দ্রিক হিরো এই তাজ পরিবার হবে শেখ পরিবারের বিপরীতে, এই সুযোগ কেন নিবে না? এই সুযোগ নিয়েছে, উভয়ের স্বার্থ মিলে গিয়েছে বলে এই ঘটনা ঘটেছে। তো বিষয়টা ওভারঅল এরকম নেগেটিভ না। গোপালগঞ্জের ঘটনায় বিএনপি কার্যত ইনিয়ে বিনিয়ে এনসিপিকে দায় দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে। বিএনপির ধীরে ধীরে বিএনপির আসল রূপ স্পষ্ট হচ্ছে। প্রথমে মির্জা ফখরুল খুব দ্রুত রেডিমেড একটা গান্ধীবাদী বিবৃতি দিয়েছেন গোপালগঞ্জে হামলার বিরুদ্ধে। তারপরে আবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে তার অর্থ যে এটা ষড়যন্ত্রের নীল নকশা। এখন ষড়যন্ত্রটা করছে কে? আমি আসছি সেদিকে। ভদ্র ভাষায় আওয়ামী লীগকে দায়ী করে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে গোপালগঞ্জের এই ঘটনা ঠিক হয়নি এটা বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে অনেকে মুখ খুলছেন। তো বিষয়টা এমন একটা পর্যায়ে যাবে, ৩-৪ দিন পর হোক আর ১ সপ্তাহ পর হোক, দেখবেন যে বিএনপির লোকজন ক্লিয়ারলি বলবে যে এনসিপির বাড়াবাড়ি করা ঠিক হয়নি, বা এনসিপি নির্বাচনকে বানচাল করতে গোপালগঞ্জে গিয়েছিল। তা এখন পর্যন্ত যা বলছে বিএনপি নেতারা, তার অর্থ এটাই যে এনসিপি নির্বাচন বানচাল করতে গোপালগঞ্জে যেই নাটক করে এসেছে। এখন সরাসরি এটা বলতে পারছেন না, কিন্তু যা বলছে তার অর্থ এটা। আমি দুইজনের দুইটা বক্তব্য বিশ্লেষণ করবো, সেখানে আপনারা দেখতে পাবেন যে বিএনপির বক্তব্য এটাই। যেমন রুহুল কবির রিজভী বলছে নির্বাচন নিয়ে ভিতরে ভিতরে গভীর ষড়যন্ত্র চলছে। আচ্ছা, এনসিপি যদি গোপালগঞ্জে না যেত তাহলে আওয়ামী লীগের লোকজন কি গোপালগঞ্জ থেকে বের হয়ে এসে নাহিদ ইসলামদের ধরতো না? তাহলে এই যে গোপালগঞ্জের যে ঘটনায় আপনি যদি দায়ী কাউকে করতে চান তাহলে এনসিপি কে করতে হবে, কারণ সেখানে যারা যায় তারা বিপদে পড়ে, বিএনপি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আরো অনেক ঘটনা আছে। ইতিহাস বলে জিয়াউর রহমানের সাথে যেতে পারেননি, সেখানে পালাতে হয়েছে, জিয়াউর রহমান পালিয়েছিলেন সেখান থেকে। সেখানে এনসিপি গায়ে পড়ে লাগতে গিয়েছে কেন? এই প্রশ্ন করা যায়। বিএনপি এখন এটাই করছে। দেশবাসীর কাছে প্রশ্ন করেছে নাসির ছাত্রদলের, এবং ছাত্রদলের আরো অনেকে ইনিয়ে বিনিয়ে বলেছে এটাই, যে ওখানে যাওয়া লাগে কেন? শহীদ আবু সাইদ দিবস পালন করবে না, তারা গেছে ওইখানে। এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এই যে রুহুল কবির রিজভী যে বলছে নির্বাচন নিয়ে ভিতরে ভিতরে গভীর ষড়যন্ত্র চলছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলছেন ভোট কেন্দ্রে আবার ভোটারের পদধ্বনিতে মুখরিত হবে, এটাই চাই, তার জন্য এত কিছু। তাহলে ভোট কেন পেছাবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠছে কেন? এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয়ই ভিতরে ভিতরে অত্যন্ত গভীর কোনো ষড়যন্ত্র চলছে, এইটা হতে পারে না। রুহুল কবির রিজভী সংস্কার চাই, যুক্তি সংস্কার, নানান কিছু বলছেন। আরো এই গোপালগঞ্জের ঘটনা, মিটফোর্ড ঘটনা, এগুলো একত্র করে বলেছেন, যার অর্থ এটাই যে আসলে এই এনসিপি যে ঝামেলা করছে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যর্থতা বিষয়টা সামনে আসছে। আবার আব্দুল রহমান মাসুদ তো বলেছেন এই পরিস্থিতি কিসের নির্বাচন? তো এই জায়গাটায় এনসিপির উপর মারাত্মক অসন্তুষ্ট বিএনপি, যে ওরা কেন গোপালগঞ্জে গেল, আর সেখান থেকে গোপালগঞ্জের এই ঘটনা, আমি কিন্তু শুরুতেই বলেছি এই ঘটনার রেশ অনেক দূর যাবে। এই ঘটনার ফলে দ্বিতীয় বিপ্লব হবে, সেটা কি জুলাই সনদ হবে। এই ঘটনার ফলে চুপ্পুকে জয় বাংলা করা হবে 5 আগস্টের মধ্যে। এই যে এনসিপি রাজপথে নেমেছে না, এটা চলমান থাকবে। এই জোয়ার গণভবনে গিয়ে বঙ্গভবনে গিয়ে আসছে পড়ে। তখন বিএনপি এত কষ্ট করে চুপ্পুকে এতদিন ঠেকিয়ে রাখতে পেরেছিল, তখন বিএনপি খবর আছে জয় বাংলা হবে। এই চুপ্পুকে এত কষ্ট করে রেখেছে বিএনপি, চুপ্পু গেলে নাকি সাংবিধানিক সংকট তৈরি হবে, কত কিছু বলেছে না। এখন সে চুপ্পুকে বাচ্চারা খেয়ে দিচ্ছে। গোপালগঞ্জের ঘটনায় সেটা অনিবার্য প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গোপালগঞ্জের হামলা নির্বাচনে পেছানোর নতুন ষড়যন্ত্র কিনা? হ্যাঁ, হামলা করেছে আওয়ামী লীগ, ঠিক আছে, কিন্তু একটা সহজ হিসাব আমি আবারও বলি। আচ্ছা, আওয়ামী লীগ কবে বলেছে নির্বাচন পেছাতে চাই? আওয়ামী লীগ কবে বলেছে নির্বাচন চাই না? আওয়ামী লীগ তো বলেছে নির্বাচন চাই, দ্রুত নির্বাচন দেন, বলে এই সরকার নির্বাচন দিবে না। আওয়ামী লীগ ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, জয় চেয়েছে, সবাই চেয়েছে। তাহলে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতেই চায় না, তাহলে
এই হামলা, নির্বাচন ঠেকানো ষড়যন্ত্র, এ দ্বারা আপনি কি বুঝিয়েছেন? এনসিপি কি দায়ী করেছেন? মানে এই যে কথা, এগুলোর মাধ্যমে বিএনপির আসল রূপ স্পষ্ট হচ্ছে, ফাঁস হচ্ছে, যে গোপালগঞ্জের হামলা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র। আসলে গোপালগঞ্জে এনসিপি গেছে নির্বাচন পেছাইতে, এইটাই ওরা বলার চেষ্টা করছে, সাহস করছে না। বিএনপির এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রাখলাম, নিন্দা জানিয়ে রাখলাম। আর কথা স্পষ্ট, কারণ গোপালগঞ্জকে বাইরে রেখে আপনি নির্বাচন করবেন না। গোপালগঞ্জ ইজ পার্ট অফ আওয়ার কান্ট্রি। গোপালগঞ্জকে সাথে রেখেই নির্বাচন করতে হবে, গোপালগঞ্জে যেতে হবে। বিএনপি জামাত সেখানে কি দাঁড়াবে না? তাহলে গোপালগঞ্জে কোনো ভোট হবে না, একটা জেলা বাদে বাকি জেলায় ভোট, এইটা হবে না। নির্বাচনের আগে এগুলো ঠিক করতে হবে। কেউ যেতে পারেনি, কিন্তু এনসিপি যে সেখানে দেখিয়ে দিয়েছে পরিস্থিতি কি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এখন সবারই একটা ধারণা, গোপালগঞ্জের এই হামলা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র কিনা। তাহলে ষড়যন্ত্রটা কে করছে? আপনাদের মনের কথা ষড়যন্ত্রটা করছে এনসিপি, এটা সাহস করে বলেন না কেন? কিন্তু এটাই বোঝাতে চেয়েছেন। কারণ আমি আবারও বলছি, আওয়ামী লীগ কখনো বলেনি আমরা নির্বাচন পেছাতে চাই। আওয়ামী লীগ যে হামলা করছে, আন্দোলন করছে, কাদের বিরুদ্ধে আন্দোলন হামলা করছে? এই সরকারের বিরুদ্ধে। এই সরকারকে বলছে অবৈধ দখলদার সরকার। অতএব নির্বাচন পেছানো না, এই সরকারকে তাড়াতাড়ি বিদায় করার আন্দোলন, যেটা নির্বাচনের অর্থ হচ্ছে এই সরকারকে বিদায় করা। এখানে নির্বাচন চাওয়ার সাথে আওয়ামী লীগের হামলার মিল আছে, যে আমরা হামলা করছি, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যা। নির্বাচন পেছানোর সাথে আওয়ামী লীগের কার্যক্রমের মিল নেই। নির্বাচন চাওয়ার সাথে, দ্রুত নির্বাচনে আয়োজন করার সাথে আওয়ামী লীগের কার্যক্রম মিল আছে। তা আপনি কি বুঝাতে চান এটা বুঝি না। তো দর্শক, বিএনপি ধারাবাহিকভাবে এখন ওই তারেক রহমান, জিয়াউর রহমানের বিরুদ্ধে কেউ কটূক্তি করেনি, তার ছবি কেউ অপমান করেনি। তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি হয়েছে, ঠিক আছে, সেই কটূক্তির বিরুদ্ধে বিএনপি ধারাবাহিক কর্মসূচি দিয়েছে। এরা ভেবেছিল তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে কর্মসূচি দিলে তারেক রহমান মান সম্মান বাড়বে। না, আসলে তারেক রহমানকে কটূক্তির বিরুদ্ধে কর্মসূচি দিলে তারেক রহমান আরো ছোট হবেন, আরো বিতর্কিত হবেন। তারেক রহমানের জগৎ আরো সংকুচিত হবে। তারেক রহমান ধীরে ধীরে হাসিনার চরিত্রায়িত হবেন বাংলাদেশে। অতএব এটা বাড়াবাড়ি করছে। তারেক রহমানকে ছেলেরা কটূক্তি করেছে, বাচ্চা ছেলেরা। আর এই কটূক্তি এটা রাজনীতির অংশ, এটা করতে পারে। আপনারা দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কি গালাগালি করেছিল ভিয়েতনাম থেকে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্টকে, ইতালির প্রেসিডেন্টকে জারোস পর্যন্ত বলেছে। তো ওই কথা তো আর তারেক রহমানকে বলে নাই, কিন্তু তারা কোনো রিয়াকশন দেখেছিল? অথচ বিএনপি এটা নিয়ে বাড়াবাড়ি করছে। এই বাড়াবাড়ির ফল বিএনপির জন্য ভালো না। অলরেডি হাসনাত আব্দুল্লাহ বলেছে, গণতন্ত্রে মানুষ কন্যা দেখেছি, মানুষ পুত্র দেখতে চাই না। জামাতকে উদ্দেশ্য করে এই ফারুক বলেন, আপনারা বুঝে শুনে কথা বলেন, অতীতে আপনারা বুঝে শুনে কথা বলেন। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী যখন বাঙালি, আচ্ছা আপনারা 71 গল্প শুনছেন। আমি যত দেখতে পাচ্ছি যে বিএনপি 71 গল্প বলছে, তত তাড়াতাড়ি বিএনপির ধ্বংস আমি দেখতে পাচ্ছি। জামাতের 71 নিয়ে বলছেন, তাহলে জামাতকে আপনারা কেন রাজনীতিতে সুযোগ দিয়েছেন, কেন জোট করেছেন, কেন রাজাকার স্বাধীনতা বিরোধীদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী বানিয়ে বা তাদেরকে নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছেন? এই জায়গায় কোনো জবাব নেই। তো দর্শক, এনসিপির উপর বিএনপি দায় দিতে চায়।